ঐক্যমত্য কমিশনের বৈঠকে সংস্কার প্রশ্নে বিএনপি জামায়াতের মতভেদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আশা করব যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সংস্কার কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলো পৌঁছার পরে যথাশীঘ্র সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জায়গা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট করেছি, যে নৌকা ডুবে গিয়েছে সেটি আর বাংলাদেশ আর কখনোই ভাসবে না। রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে শুরু হয়েছে সরকারের দ্বিতীয় অধ্যায়, বললেন প্রধান উপদেষ্টা। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। যেভাবে আমরা প্রথম অধ্যায় আমরা শেষ করলাম, দ্বিতীয় অধ্যায়ে যদি আমরা শিক্ষিত রাখতে পারি, তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ রাখতে পারি। টঙ্গীর তুরাগ তীরে খিত্তায় খিত্তায় চলছে বিশ্ব ইস্তেমার তালিম। রোববার 12টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। যমুনা টেলিভিশনের নামে চাঁদাবাজির মূল হোতা মুন্না সহযোগী সহ গ্রেপ্তার। এই পর্যন্ত চক্রের 5 সদস্যকে নেওয়া হয়েছে আইনের আওতায়। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কের পর সংস্কার ইস্যুতে দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো। সংস্কার ইস্যুতে ন্যূনতম ঐক্যমত্যে পৌঁছে দ্রুত জাতীয় নির্বাচনের পথে হাঁটতে সরকারকে আহ্বান জানিয়েছে বিএনপি। তবে জামায়াত সংস্কারের চূড়ান্ত ফয়সালার পরেই জাতীয় নির্বাচন চায়। এছাড়া রাজনৈতিক দলগুলো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাজ শেষ করারও তাগিদ দেন। 6 সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলের মতামত জানতে গঠিত ঐক্যমত কমিশনের প্রথম সভা হয় ফরেন সার্ভিস একাডেমিতে। এতে অংশ নেয় 26টি দল ও জোট। শনিবার দুপুর 3টায় শুরু হওয়া বৈঠক চলে 3.5 ঘন্টা, যেখানে মূলত রাজনৈতিক দলগুলোর সাথে পরিচিত হন ঐক্যমত কমিশনের সদস্যরা। বরাবরের মতো এই বৈঠকেও ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তাগিদ দেয় বিএনপি। তবে এতে অনীহা জামাতের। সকল পজিটিভ সিদ্ধান্তে জামাত ইসলামী সমর্থন জানাবে। যে সংস্কার প্রয়োজন, এই জন্য সংস্কারটার উপরে আমরা ঐকমত্য হই, তারপরে যথাশীঘ্র সম্ভব নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে, সেগুলো তাদের নিজস্ব মতামত বলেছে, কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা হয়নি। বিএনপি আগে জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় না, তাই সংস্কার ইস্যু ছাপিয়ে আলোচনায় গুরুত্ব পায় কোন নির্বাচন আগে হবে, স্থানীয় নাকি জাতীয়, সেই বিতর্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি আরও কিছু দল স্থানীয় নির্বাচন করার পক্ষে, তবে এখানেও আছে ভিন্ন মত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোনো প্রক্রিয়ায় যেন রাজনৈতিকভাবে কোনোভাবেই যেন আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে। আমরা মনে করি জাতীয় ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্টকে শক্তিশালী করানোর জন্য একটা ইলেকশনের প্রয়োজন। জাতীয় নির্বাচনের আগে আমরা স্থানীয় কোনো নির্বাচনে চাই না। স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা করাটা অত্যন্ত বিপজ্জনক হবে। স্থানীয় নির্বাচন দিলে 4,500 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে। ঐক্যমত কমিশনের কাজ শেষ করতে 6 মাসের সময়সীমা দেওয়া হয়েছে, যদিও কয়েকটি রাজনৈতিক দল মনে করে আগামী 2 বা 3 মাসের মধ্যেই এ কাজ শেষ করা সম্ভব। সুপারিশ দিয়েছে, যে সুপারিশগুলো কমন, এগুলোকে আপনি একটা লিস্ট আউট করেন যে এই সুপারিশগুলো সবাই একমত হয়েছে। এরপরে যেগুলোতে একমত হয় নাই সেগুলো নিয়ে আপনারা ডিসকাশন শুরু করেন। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সর্বোচ্চ এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনও মনে করে যত দ্রুততা সম্ভব, কিন্তু এটা তো অকস্মাৎ হবে না, কিছুটা সময় লাগবে এই প্রক্রিয়াটা অগ্রসর হতে। আলাদা করে রাজনৈতিক দলের সাথে ঐক্যমত কমিশনের কাজ শুরু হবে চলতি মাসের শেষের দিকে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে সংস্কার থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন। সকল দলের সংস্কার নিয়ে মতামত সারা দেশের মানুষের সামনে প্রকাশ করা হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি সংস্কার কমিশন উনি বলেছেন কি কি সংস্কার করতে হবে দুর্নীতি থেকে বাঁচার জন্য। এটা থেকে কে অমত করবে আমাকে বলেন, কেমনি আমরা অমত করব, কোন বিষয়টাতে আমরা অমত করবো যেন এটা করা যাবে না, এটা দুর্নীতি এভাবে হোক, আমার কোনো আপত্তি নেই। আমরা সবাই চাই দুর্নীতি নির্মূল হোক। উনি যদি 100টা প্রস্তাব করে দেন আমরা 100টা প্রস্তাবে রাজি। আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই, লিখে দেন, আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি, অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো, আমরা একমত হতে পারি, আমরা কিছুটা সংশোধন সাপেক্ষে একমত হতে পারি, অথবা এইটাতে আমরা রাজি না, এটা আমরা ধরতে চাই না, হতে পারে। আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করা আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা। অন্তর্বর্তী সরকার এবং কমিশন সহযোগিতা করলেও আকাঙ্ক্ষিত সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকে, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠকে তিনি একথা জানান। বলেন, গোটা বিশ্ব বর্তমান সরকারকে সমর্থন দিচ্ছে, তাই ষড়যন্ত্রকারীরা ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি। প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক সংলাপের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম বৈঠক। এতে বক্তব্য রাখেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে তৈরি করা জাতীয় সনদ হবে দেশ চালানোর দলিল, যা নতুন বাংলাদেশের পথরেখা নিশ্চিত করতে সক্ষম হবে। এটি তৈরিতে ব্যর্থ হলে জাতি তাদের ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কিভাবে চলবে, কি আদর্শ ধারণ করবে তার একটি দলিল হয়ে উঠবে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গঠিত কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার রাজনৈতিক দলগুলোকেই করতে হবে। সংস্কার কমিশন ও সরকার এক্ষেত্রে শুধুমাত্র সহযোগিতা দেবে। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে। বিগত 6 মাসের অভিজ্ঞতা সরকারকে সাহস জুগিয়েছে। চাপানোর ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু আপনাদেরকে বোঝানো কেন করা হয়েছিল, কি জন্য করা হয়েছিল, কোথার কারণে করা হয়েছিল, আপনাদের সহযোগিতা চাই, এটা আমি বলবো না, কারণ এটা আপনাদের কাজ। যেহেতু আপনারা জনগণের প্রতিনিধিত্ব করেন, আপনাদেরকে বলতে হবে সমাজের কাঠামো কোন কি করতে হবে, কিভাবে করতে হবে। আমরা শুধু সাচিবিক কাজগুলো আপনাদের করে দিলাম, আপনাদের সহায়তা দেব ব্যাখ্যা করার জন্য, ব্যাখ্যা দেওয়ার জন্য। প্রধান উপদেষ্টা বলেন, শুধু দেশের জনগণই নয়, সারা পৃথিবীর মানুষ অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিচ্ছে, যার কারণে প্রতিপক্ষ সুবিধা করতে পারছে না, তাদের ষড়যন্ত্রগুলো ব্যাহত হচ্ছে। এমনকি ট্রাম্পের কাছে গিয়েও তারা সুবিধা করতে পারেনি। যারা পরিবর্তনের বিরোধিতা করেছিল তাদের মোকাবেলা করা গেছে বলেও জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছিল তা জাতিসংঘের প্রতিবেদনে বন্ধ হয়েছে। সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি একটা বড় রকমের সমর্থন গড়ে উঠেছে, যে কারণে অপরপক্ষ সুবিধা করতে হচ্ছে, পদে পদে ব্যাহত হচ্ছে। যেখানে যাই বহু গল্প রচনা করেছে, শেষ নিশ্চয় ট্রাম্পের হাতেই আবার সে গল্প চালাতে পারবে না। এছাড়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কথা বলেন সাংবাদিকদের সাথে। জানান, আজকের বৈঠকের মাধ্যমে সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো। নতুন বাংলাদেশ গড়তে পুরো পৃথিবী পাশে আছে। এই বৈঠকের মাধ্যমে সবাই কেমন বাংলাদেশ চায় তা নির্ধারণ করা হবে। এই দ্বিতীয় যাত্রার মাধ্যমে বাংলাদেশ কি রকম বাংলাদেশ আমরা চাই এটা নির্ধারিত হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ইস্তেমার খবর। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইস্তেমা। বেলা 12টায় আখিরি মোনাজাত, যা পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভির ছেলে ইউসুফ বিন সাদ। দ্বিতীয় দিন ইবাদত বন্দেগীতে সময় কাটিয়েছেন মুসল্লিরা। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। এখন পর্যন্ত ইস্তেমা ময়দান থেকে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বয়ান দিয়ে শুরু দিনের আনুষ্ঠানিকতা। তাবলিগ জামায়াতের মাওলানা সাদ অনুসারীদের ইস্তেমায় সকালে বয়ান পেশ করেন দিল্লি নিজামুদ্দিনের মাওলানা ইলিয়াস বিন সাদ। বেলা গড়ানোর সাথে খিত্তায় খিত্তায় ঈমান আকিদার তালিম আর ইবাদতে মশগুল হন মুসল্লিরা। আমাদের এই বয়সে মাদ্রাসা এবং পড়ার সুযোগ নাই। এটা হচ্ছে একটা চলতি ফিরতি মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে যেভাবে আমরা দিনই শিক্ষা নিতে পারি, যারা আমির মানে তাদের ইস্তেমা আমরা আসলে শিখতে আসছি। এখানে ঈমান আর আমল শিখতে আসছি। এখানে আমার নিজের ঈমান কীভাবে বাড়ানো যায় এবং আমরা আমল কীভাবে শিখতে পারি, আমলগুলো কীভাবে করতে পারি, মূলত এটা শিখতে আসছি। আমরা এখানে যারা আছি দিন বুঝবো, দিনের উপর চলবো এবং এই দিনের দাওয়াত না আমার মহল্লায় ছড়ায় পড়বো।
মাওলানা সাদপন্থীদের ইজতেমায় যোগ দিয়েছেন ৪৯ দেশের প্রায় ১৫০০ অতিথি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আমাদের এবং সমস্ত মুসল্লিদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা, কারণ ইজতেমার ময়দানে মানুষ নিজেদের ঘর বাড়ি রেখে আরামায়েশে জায়গা রেখে এই ময়দানে খালি মাঠের উপর শুয়ে থাকে, শীতের ভিতরে মশা আছে। এটা কারণটা কি? যে আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়। সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে দুপুরে ব্রিফ করেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার। জানান, বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া একজনকে আটক করা হয়েছে। সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে তাকে আমরা ডেকে নিয়ে আসছি, তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব, আর জবাব যদি আমরা সঠিক না পাই আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। এদিন আরও বয়ান পেশ করেন ভারতের দুজন মাওলানা মুফতি ইয়াকুব ও হাফিজ মঞ্জুর। বাদ আসর অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। সম্প্রীতির এক দারুণ রকমের উদাহরণ টঙ্গীর তুরাগ তীরের এই বিশ্ব ইজতেমা। যারা এখানে অংশ নিচ্ছেন প্রত্যেকের উদ্দেশ্য একটি, সেটি হচ্ছে শেখা আর শেখানো। তবে ইজতেমা শেষ হবার পর দায়িত্বের জায়গাটি আরও বড়। যা কিছু এখান থেকে শেখা হচ্ছে, পরবর্তী সময়ে অন্যদেরকেও সেই জিনিস শেখাতে ব্যস্ত হবেন তাবলিগ জামাতের মুসল্লিরা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, টঙ্গী, গাজীপুর। যমুনা টেলিভিশনের নামে দেশব্যাপী চাঁদাবাজি করার দায়ে হাসান মুন্না এবং রিয়াজ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। চাঁদাবাজ চক্রের মূল হোতাই দুজনকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হলো। আটককৃতরা জানিয়েছে, প্রায় ৩ বছর ধরে এই ধরনের চাঁদাবাজি করে আসছে চক্রটি। প্রায় প্রতিদিনই দেশের সরকারি বিভিন্ন দপ্তরে যমুনা টেলিভিশনের নাম ভাঙিয়ে টাকা আদায় করত চাঁদাবাজ চক্রের সদস্যরা। ভিন্ন ভিন্ন পরিচয়পত্র দিয়ে চলত তাদের অপকর্ম। এই চক্রেরই মূল হোতা হাসান মুন্না, তার সহকারী রিয়াজ। শনিবার সকালে তাদের রাজধানীর অদূরে সাভার থেকে গ্রেফতার করে র্যাব। পরে তাদের হস্তান্তর করা হয় রাজধানীর ভাটারা থানায়। পুলিশ জানায়, যমুনা টেলিভিশন কর্তৃপক্ষের দায়ের করা লিখিত অভিযোগের প্রেক্ষিতেই তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকেও প্রতারণার ফাঁদ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। প্রথমে সকলে সচেতন হতে হবে এবং এই ধরনের যখনই ঘটনা হবে তখনই তারা সাথে সাথেই ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বা অন্যান্য বাহিনীকে এটা ইনফরমেশনটা দিবে। গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ওরা এগুলোকে অ্যারেস্ট করেছে। গতকালকে একজনকে অ্যারেস্ট করেছে। মূলত এই গ্রুপের 5 জনকে তারা অ্যারেস্ট করেছে তথ্য প্রযুক্তির মাধ্যমে। এই চক্রের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। বইমেলার খবর এবার। সাপ্তাহিক ছুটির দিন হয় অমর একুশে বইমেলার 15তম দিনে ছিল দর্শনার্থীদের ঢল। এদিন শিশু প্রহর না থাকলেও দুপুরে মেলা খুলে দেওয়া হয়। এরপর থেকে রাত পর্যন্ত ছিল মানুষের আনাগোনা। যদিও আগত মানুষের তুলনায় বই বিক্রি কম বলছেন প্রকাশক ও বিক্রেতারা। তাদের প্রত্যাশা মেলার শেষ ভাগে বিক্রি বাড়বে। সাপ্তাহিক ছুটির দিন মানেই অমর একুশে বইমেলায় উপচে পড়া ভিড়। প্রায় প্রতিটি স্টলেই পাঠকের আনাগোনা। মেলার অলিগলি সবখানে অগণিত মানুষের পদচারণা। জুনাইদ ইভানের যে এসেছে যে বইগুলো, ওইগুলো দেখতে তো ভালো লাগছে, কিনেছি। হুমায়ুন আহমেদের বই কিনছি, আর হলো সাজ্জাদ হোসেনের। অনেক বেশি আগ্রহী ছিলাম যে অপেক্ষা বইটা পড়বো, তো আজকে ফাইনালি আমি এটা কিনতে পারছি, অপেক্ষা বই। আমার যে কালচারটা আছে সেটা আমার বাচ্চার কাছেও যাক, তাই কিছু বাচ্চাদের বই নিয়েছি। ফার্স্ট টাইম বইমেলাতে আসা, আমার মনে হচ্ছে ভুল করেছি আজকে এসে, কারণ ভিড়ের মধ্যে। প্ল্যান করছি যে 21শে ফেব্রুয়ারি আবার আসবো, যদি ভিড় হয় তারপরে আর একদিন আসবো। কয়েকবার আসা হবে, এটা মাত্র শুরু। তো বই মেলাটাই আসলে আনন্দের মুহূর্ত আমাদের সবার জন্য। আর আমাদের বাচ্চাগুলো আমাদের ভবিষ্যৎ, আমরা চেষ্টা করছি এগুলোকে তৈরি করতে। দেশে আসলে না পড়লে হবে না ভাই, না পড়ে উপায় নেই। পাঠকের এমন ভিড়ে খুশি লেখক, প্রকাশক ও বিক্রেতারা। যদিও অনেকেরই অভিযোগ বই কিনছেন না দর্শনার্থীদের বড় একটা অংশ। বেশিরভাগই গত দিনের তুলনায় শুক্র শনিবার একটু বেশি। পুরোনোগুলোই হচ্ছে আগের থেকে বেশি চলতেছে এখনো, তাই পাঠক মানে আসে কিন্তু দেখে, কিন্তু বইটা ওইভাবে নেয় না। প্রথম দিন থেকে তুলনায় আজকে অনেক বেশি লোক আসছে এবং বিক্রি হয়েছে অনেক বেশি। কিন্তু এত মানুষের ভিড়েও সবাই পাঠক হয়ে উঠছে না কেন? ঘাটতি কোথায়? একজন দর্শককে কিভাবে কাস্টমারে
রূপান্তর করবেন সেটার জন্য কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে। তো সেই জায়গাগুলোতে ওভারঅল আমাদের মেলায় প্রকাশকদের বা মেলা কর্তৃপক্ষের বিশেষ কোনো আয়োজন আমাদের চোখে পড়ে না। আমাদের অনেক জনপ্রিয় লেখক তারা মেলায় খুব একটা আসছে না, সেটা একটা কারণ হতে পারে। আরও সত্য সাহসিকতাপূর্ণ বই হইতে হবে, যে বই তাদের মনের কথা বলে, সেই বই পাইলেই তারা অবশ্যই নেবে। এদিন নতুন বই এসেছে 175টি, গেল 15 দিনে মোট নতুন বই 1427টি। লেখক প্রকাশকদের প্রত্যাশা বাকি কদিন মেলায় বিক্রি বাড়বে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রোববার থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন। এদিন সকাল 10:30টায় নিজ কার্যালয়ে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন নিয়ে ব্রিফ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। জানান 3 দিনব্যাপী সম্মেলনে 30টি অধিবেশন অনুষ্ঠিত হবে। আর এতে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছ থেকে 354টি প্রস্তাব তুলে ধরা হবে। এসব প্রস্তাবের মধ্যে জনসেবা, জনদুর্ভোগ, রাস্তাঘাট নির্মাণ, আইনকানুন এবং বিধিমালা সংশোধন, একই সাথে জনস্বার্থের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। তিনি জানান, গত বছর ডিসি সম্মেলনে নেওয়া সিদ্ধান্তের মাত্র 46% বাস্তবায়িত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত অবস্থায় বডি ক্যামেরা রাখার জন্য প্রস্তাব আছে আমাদের। তেমনি আছে যে মারণাস্ত্র ও সররাগুলি ব্যবহার নিষিদ্ধকরণের প্রস্তাব আছে। সার্কিট হাউসে যখন বিশেষ করে বাইরের মেহমানরা থাকবে তাদেরকে কেপিআই হিসেবে ঘোষণা করার একটা প্রস্তাব আছে। রাজধানীর কারওয়ান বাজারে জাহাঙ্গীর টাওয়ারের নিচতলায় লাগা আগুনে পুড়ে গেছে একটি কফি শপ। রাত 8টার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পেয়ালা কফি শপ থেকে আগুনের সূত্রপাত, পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে সব ফ্লোরে। অনেককেই ভবনের ছাদে আশ্রয় নিতে দেখা যায়। আগুনের কারণ জানতে তদন্ত কমিটি করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 21 টেলিভিশনে আগুন লাগছে, তাৎক্ষণিকভাবে আমরা গাড়ি ঘুরে নিয়ে আসছি, কিন্তু গাড়ি জামে পরে আমরা হাইটটা তৈরি হয়ে পড়ছি। আইসা আমরা লাইনটা বন্ধ করে দিচ্ছি। আগুন জ্বলছিল, হেরা যখন নিয়ন্ত্রণ করতে পারতেছিল না তখন ফায়ার সার্ভিস আসছে, আবার পানি দিতেছে, পরে গ্লাস তো সব কিছু ভেঙে আবার হেরা ফায়ার সার্ভিসের লোক ইউনিটের কাজ করতেছিল। চট্টগ্রামের 2 নম্বর গেট এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় বিপ্লব উদ্যানের পার্শ্ববর্তী নালায় হঠাৎ আগুন জ্বলে ওঠে, পরে তা চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় সড়কের উপর আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষের দাবি, সিটি কর্পোরেশনের খোঁড়াখুড়ি থেকে এই লিকেজ হয়েছে। মাগরিব আজানের পর আমরা যখন আসছিলাম এখানে দেখছি পুরোটা এখানে রোডে আগুন ধরে গেছে। সম্ভবত হয়তো বা গ্যাসের পাইপলাইন ফেটে গেছে, এরকম হইতে পারে। আমরা একবার আগুন নিভেই ফেলছিলাম, কিন্তু যেহেতু গ্যাস লিকেজ, গ্যাসের ফ্লোর কারণে আবার আগুনটা বেড়ে গেছে। তো আমরা আরো 2বার ট্রাই করছি, কিন্তু গ্যাস বন্ধ না হওয়ার কারণে আগুনটা আসলে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয় না। আমদানি রফতানির আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছেন এবিবি এবং নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। ধর্মীয় লেবাস নিয়ে চলাফেরা করলেও জালিয়াতির সম্ভাব্য সব পথ তিনি ব্যবহার করেছেন বলে ধারণা আর্থিক গোয়েন্দা ইউনিট বিএফআইইউআর। কোনো ক্ষেত্রে আমদানি মূল্য দেখিয়েছেন অনেক বেশি, কোনো ক্ষেত্রে অনেক কম, আবার রফতানি দেখালেও টাকা আনেননি দেশে। ব্যক্তিগত প্রভাবে করা এসব অপরাধের শাস্তি হওয়া জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। নাসা গ্রুপের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অর্থ পাচার এবং ঋণ অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আলমগীর হোসেনের রিপোর্টে। এই কমলাটা আসে সাউথ আফ্রিকার থেকে। এটা বর্তমান বাজার দর চলতেছে 350 টাকা। 1-1.5 বছর আগে এটা কেজি ছিল 250, 230। দেশে কমলার কেজি 250 থেকে 300 টাকা, আমদানি মূল্য 100 থেকে 120 টাকা। $60 থেকে $8 পর্যন্ত দাম আছে। এটা প্রায় 9 কেজির মতন ওজন হয়, 8.5-9 কেজির মতন ওজন হয়। এটা আমাদের আমি যদি এটা $1 করে যদি ধরি তাহলে 125 টাকা পড়ে, আর কোনোটা 120 টাকা পরে আমাদের কিনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস এই কমলার আমদানি মূল্য দেখিয়েছে $7.5 বা প্রায় 800 টাকা। অথচ আন্তর্জাতিক বাজারে তখন কমলার দর সর্বোচ্চ 200 টাকা। এটির মালিক নজরুল ইসলাম মজুমদারের জামাতা মোজাম্মেল হোসেন। প্রতিষ্ঠানটি দক্ষিণ আফ্রিকা থেকে 32,000 কেজি কমলার আমদানি মূল্য দেখায় $2,40,000। অস্বাভাবিক দাম দেখিয়ে পাচার করা হয়েছে অর্থ, সন্দেহ বিএফআইইউ-এর। নজরুল ইসলাম মজুমদারের জামাতার প্রতিষ্ঠান মদিনা ডেটসের বিক্রয় কেন্দ্র আছে, কিন্তু ট্রেড লাইসেন্সে দেয়া ঠিকানাই নেই প্রধান কার্যালয়।
এ বিষয়ে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। আমি যে ওভার ইনভয়েসিং করি ইন কেস অফ ইম্পোর্ট, তার মানে আমি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য একটা করি আর কিছু টাকা ওখানে অন্যভাবে পাঠানোর জন্য করি। আমার বক্তব্যটা হচ্ছে নিয়মের বাইরে যেই টাকাটা যাবে অথবা আসবে এটাই মানি লন্ডারিং। এইটাও কিন্তু বিরাট ক্রিমিনাল অফেন্স। এগুলি সত্যি বার করা দরকার, ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং সেটা যারা দেশের আইনের মধ্যে যেটা আছে সেইভাবে বিচারও করা দরকার। খেজুর আমদানিতে ঘটানো হয় কমলার উল্টো ঘটনা। মদিনা ডেটস অ্যান্ড নাটস দুবাই ভিত্তিক কোম্পানি থেকে খেজুর আমদানি করে $3,13,000 প্রতি কেজি $0.50 বা 50 থেকে 60 টাকা। অথচ তখন আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম 200 টাকার বেশি। কোনটা 500 টাকা কিনা পড়ে, কোনটা 600 টাকা কিনা পড়ে, কোনটা 400 টাকা কিনা পড়ে, কোনটা 300 টাকা কিনা পড়ে। এটা কোয়ালিটির উপরে ভেরি করে। একই ধরনের অনিয়ম করে নাসা গ্রুপের ফ্ল্যামিঙ্গো। তারা 6.5 লাখ কেজি খেজুরের আমদানি মূল্য দেখায় $4,55,000 প্রতি কেজি $0.7 বা 77 থেকে 90 টাকা। দাম কম দেখিয়ে বাকি টাকা পাঠানো হয়ে থাকতে পারে হুন্ডিতে। ফ্ল্যামিঙ্গোর মোট ঋণপত্র ছিল 13টি, দাম দেখানো হয় $35 লাখ। নজরুল ইসলাম মজুমদারের আরেকটি প্রতিষ্ঠানের নাম ফিরোজা গার্মেন্টস। 2012 থেকে 22 সাল পর্যন্ত তারা রপ্তানি আদেশ পায় $119 কোটি 82 লাখ। এর মধ্যে $118 কোটি 66 লাখ দেশে এলেও আসেনি বাকি $11,55,000। এ অর্থ পাচার করা হয়েছে বলে ধারণা আর্থিক গোয়েন্দা সংস্থার। আমাদের এক্সপোর্ট হিসেবে কিন্তু এক্সপোর্ট রিসিপ্টে আসেন, তো এগুলো তো আরেক ধরনের বড় বড় ক্রাইম। এবং এগুলো থরো ইনভেস্টিগেশন হয়েছে যে সে কার কাছে এক্সপোর্ট করছিল এবং কোম্পানিগুলো তার সাথে রিলেটেড কিনা। দেখবেন যে প্রত্যেকটা কোম্পানি তাদের সাথে রিলেটেড। এগুলো তো সম্ভব না। এটা নিশ্চয়ই তার সঙ্গে সহায়ক যারা ছিল তারা কাজ করেছে। পলিটিক্যাল লিডার, রেগুলেটরি অথরিটি, ব্যাংক, প্রত্যেকে কিন্তু আমার মনে হয় তাদের রেসপন্সিবিলিটি ল্যাপসেস আমি দেখতেছি, নাহলে এটা সম্ভব না। বিএফআই রিপোর্টে বলা হয়েছে ফিরোজা গার্মেন্টস যে পণ্য $17 বেশি দরে রপ্তানি করেছিল, মাত্র 4 মাস পর একই পণ্য একই কোম্পানির কাছে রপ্তানি করেছে মাত্র $6 দরে, যা সন্দেহজনক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ভোলায় জানাজা শেষে দাফন করা হয়েছে জুলাই অভ্যুত্থানে নিহত হাসানের মরদেহ। যাত্রাবাড়িতে ইলেকট্রনিক্স কোম্পানির কর্মচারী হাসানের মরদেহ প্রায় 6 মাস পর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়। এরপর আনুষ্ঠানিকতা শেষে সেটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। জুলাই অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার এবং এলাকাবাসী। 6 মাস পর নিজ বাড়িতে ফিরলেন হাসান। তবে এবারের ফেরাটা একেবারেই ভিন্ন। পরিবারে নেই আগের মতো হাসি, প্রাণ, চাঞ্চল্য। কফিনবন্দি হাসান এখন শুধুই স্মৃতি। গেল 5 আগস্ট গণ অভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের মাত্র কয়েক ঘন্টা আগে যাত্রাবাড়ির বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ভোলার মোহাম্মদ হাসান। এরপর থেকেই আর খোঁজ মিলছিল না তার। ঢাকা মেডিকেলের মর্গে থাকা মরদেহের পরিচয় শনাক্তে জানুয়ারিতে করা হয় ডিএনএ পরীক্ষা। 1 মাস অপেক্ষার পর হাসানের মরদেহ বুঝে নেয় স্বজনরা। 5 মাস 12 দিন পর্যন্ত মর্গে বিভিন্ন লাইনে খোঁজাখুঁজি করতে আছে, কিন্তু আমার সন্তান পাইতে আসি না। পরে ঢাকা আমাদের সমন্বয়কের মাধ্যমে ঢাকা মেডিকেল মর্গে তো একটা করে লাশ বাইর করার পরে 6 মাস 17 দিন পরে আমরা কালকে লাশ আমাদের কাছে হস্তান্তর করেছে। ওর ফেসের অবস্থা আসলে এতটাই খারাপ অবস্থা ছিল যে ফেস দেখে কেউ চিনতে পারবে না, কিন্তু আমরা তো তার পরিবারের লোকজন, আমরা তার ড্রেস আপ দেখে, তার হাতের একটা কাটা দাগ দেখে আমরা তারা শনাক্ত করি। ভোলা সদরের কাসিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয় হাসানকে। জুলাই অভ্যুত্থানে হওয়া সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন হাসানের পরিবার ও এলাকাবাসী। পরিবার অনেকে হ্যাঁ বড় ছেলে কামাই করে নিয়েছিল, একটু পড়ালেখাও করছে, একটু কামাইও করছে, করে সংসার চালাইছে। আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাইকে কেন হত্যা করেছে? আমার ভাইকে অপরাধ করেছে। আমার ভাই একজন দেশের নাগরিক, তার অধিকার আছে চলার, কেন তাকে এভাবে হত্যা করেছে? হাসানদেরকে যারা হত্যা করেছে, আওয়ামী ফ্যাসিস্টের যে রেজিমের পুলিশ, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আর ইন্টারিম গভর্নমেন্টের কাছে দাবি থাকবে যে অতি দ্রুত সময়ের মধ্যে যে শহীদ পরিবারগুলিকে পুনর্বাসন করে তাদেরকে শহীদদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
হাসানের দাফন শেষে শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ভোলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জারিন অর্নি, যমুনা নিউজ। কক্সবাজারে তুচ্ছ ঘটনায় ভাইপোর ছুরিকাঘাতে খুন হলেন চাচা। চকরিয়ার ছনুয়াপাড়ায় ঘটেছে চাঞ্চল্যকর এই ঘটনা। অন্যদিকে চট্টগ্রামের রাউজানে দিনে দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হয়েছেন সাবেক ছাত্রদল নেতারা। 6টি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। দুটি ঘটনাতেই এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ। হোসাইনগীর ও হাসানগীর দুই ভাই তুচ্ছ ঘটনায় শুক্রবার বিকালে তাদের স্ত্রীদের ঝগড়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক ঘন্টা পর রাতে মায়ের অসুস্থতার কথা বলে হোসাইনগীরের কাছে ১৫০০ টাকা ধার চায় হাসানগীরের ছেলে ফোরকান ওরফে কালু, কিন্তু ৭০০ টাকা দেয়ায় তার উপর্যুপরি ছুরিকাঘাতে লুটিয়ে পড়েন চাচা হোসাইনগীর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার মধ্যে ফুয়াই বনু আসছিল, কোন ইয়ে মানুষই বনু আসছিল, কোন গজ্জে দিয়ে বনু আসছিল, মাইজে দিয়ে তনু আসছিল, তাহলে ফুয়াইয়ে মাইয়ে ফুয়ারও হইয়ে নে ঘটনা গান করাইয়ে। তখন উনি এভাবে বুকটা চিপে ধরে দৌড়ে যায়, বাবা ফোরকান আমাকে চাকু দিয়ে মারছে, তখন উনি পড়ে গেছে। চকরিয়া বদরখালী ইউনিয়নের ছনুয়াপাড়ায় এই ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া। নিহত হোসাইনগীর পেশায় রাজমিস্ত্রি এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম। আছে স্ত্রী ও 2 সন্তান। ঝগড়া দিছে, এরপরে এসে ছেলে এসে আমার মামাকে ছুরি মারল বুকে। সামান্য বিষয় নিয়ে এটা নিয়ে এত বড় খুন করতে হবে এটা কোনো কথা নেই। আমার একটা বাগনি আছে, একটা বাগনা আছে, ওদের ভবিষ্যৎটা কি হবে এখন আমরা জানি না। গত বছরও একদম মারার ইয়ে, এভাবে এবছরও একদম মারার ইয়ে, এভাবে আরো সুস্থ বিশেষ চাই। নিহতের বুকে ও হাতে 2টি আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে পরিবারকে। আসামিকেও কালকে গ্রেপ্তার করার জন্য গেছি, আমরা 2-3টা পার্টি গেছি। আসামির বাড়ি ঘর একবারে তো আপনার কেউ নাই, বাড়িতে কেউ নাই, মামলা প্রক্রিয়া দিন। এদিকে চট্টগ্রামের রাউজানের উত্তর গুজরা এলাকায় দিনে দুপুরে 3টি অটোরিকশা যোগে আসা 12 থেকে 15 জন দুর্বৃত্ত সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে 6 রাউন্ড গুলি করে। মুমূর্ষু অবস্থায় নগরীর বেসরকারি এক হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি। চাঁদাবাজিতে বাধা দেয়ায় এই ঘটনা, দাবি স্বজনদের। 3 দিন মতো ছেলেপেলে এসে গুলি নিয়ে অস্ত্র নিয়ে ঢুকে সরাসরি বাবুকে মানে গুলি করলো। আমি থাকা অবস্থায় 4টা-5টা ফায়ার করে ফেলছে, আমাকেও করছে, মানে আমারটা আমি লাভ দিয়ে সরে গেলাম আর কি। উনি অনেক ভালো, বলার মতো ভাষা আমার নাই। উনি যেখানে যায় না কেন ভালো কাজে লিপ্ত থাকে সবসময়, খারাপ কাজে কোনোভাবে জড়িত থাকে না। আমাদের নিরাপত্তার দিক অন্তত সাধারণ নাগরিক কিভাবে চলবে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ। বিডিআর হত্যাকাণ্ড নিছক কোনো বিদ্রোহ ছিল না, আন্তর্জাতিক ষড়যন্ত্র, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশ আধিপত্য বিস্তার, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখা এবং লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল। নির্লজ্জভাবে একজন খুনিকে আশ্রয় দিয়েছে দেশটি, তবে শেখ হাসিনা সহ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা পিলখানে তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার। বিডিআর মহাপরিচালকের বক্তব্যের এক পর্যায়ে বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে। সেদিনের ওই হামলায় 57 জন সেনা কর্মকর্তা সহ নিহত হন 74 জন। পিলখানের ভেতরে নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই সময় লেগে যায় আরও 2 দিন। 27 ফেব্রুয়ারি পিলখানের ভেতরে একাধিক গণকবরের সন্ধান মেলে। হত্যাকাণ্ড ঘটেছে কেবল ক্ষমতায় টিকে থাকার জন্য। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর আলোচিত এই হত্যাকাণ্ডের সঠিক তদন্তের জন্য কমিশন গঠন হয়। এই প্রেক্ষাপটে বিডিআর হত্যাকাণ্ডের দায় শীর্ষক ছায়া সংসদের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। ওই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সহ আওয়ামী লীগ নেতাদের ভূমিকা উদ্ঘাটনের আহ্বান জানান সংগঠনটির চেয়ারম্যান। শেখ হাসিনাকে যদি তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সম্ভব না হয়, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক তৎপরতা জানিয়ে তিনি যেখানে অবস্থান করছেন ভারতে, সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিডিআর হত্যাকাণ্ডের নানা রকম ক্লু এবং কী কারণের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে সে সম্পর্কে জানবার জন্য আমি আজকে উদ্যোগ গ্রহণের দাবি উত্থাপন করছি।
বিডিআর হত্যা কোনো বিদ্রোহ ছিল না, ছিল হত্যাকাণ্ড। বাংলাদেশে আধিপত্য বিস্তার ও লুটপাটের রাজত্ব কায়েম করতে প্রতিবেশী রাষ্ট্র এই ষড়যন্ত্র করেছিল, বলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের উপরে আধিপত্যবাদী শক্তির যে পথ সুগম হয়, কুসুমাস্তীর্ণ হয়, সেইটা করার জন্যই বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। একটি রাষ্ট্র কতটা নির্লজ্জ হতে পারলে একজন খুনিকে আশ্রয় দিয়ে একটি রাষ্ট্র বাংলাদেশের মানুষের মুখোমুখি দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল বলা যাবে না, তবে বিচারিক কার্যক্রমে মাস্টারমাইন্ডদের বাদ দেওয়া হয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনা হবে জানান তিনি। তদন্ত কমিশনের যে ক্ষমতা, সেই ক্ষমতা আইনি ক্ষমতা, যে কোনো ব্যক্তিকে যে কোনোভাবে ওনারা সামন করতে পারেন। যে নাসিরউদ্দিন পিন্টু এই ঘটনার মধ্যে সম্পৃক্ত হয়ে, এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, সম্পৃক্ত হয়ে তার কোনো ব্যক্তিগত বা তার দলের কোনো লাভ ছিল না, একটি রাজনৈতিক গভীর ষড়যন্ত্রের অংশ ছিল। পিলখানার ঘটনায় যুবলীগ ছাত্রলীগের কোনো ভূমিকা ছিল কিনা তা খতিয়ে দেখে সত্য উদ্ঘাটন করবে তদন্ত কমিশন, প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি ইন্টারন্যাশনাল কনস্পিরেসি ছিল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হয়েছে ঢাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসনের বিপরীতে ৭৮ জন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন একটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছে। শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা কার্যক্রম চলছে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদে এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১,৪৬,৬৯৪ জন। সকাল ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা চলে ১২:৩০ পর্যন্ত। ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ভর্তি যুদ্ধে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৭৮ জন। তাই পরীক্ষার ফলাফলের বিষয়ে ভর্তি ইচ্ছুকদের তিরস্কার না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এই ধরনের পরীক্ষাতে একটা বড় অংশই অকৃতকার্য হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই ধরনের প্রস্তুতি নিলে তার কনফিডেন্স বাড়ে, তার অপরাপর পরীক্ষাগুলো ফেস করতে সাহস বাড়ে। আমরা যেন কোনোভাবেই তাদেরকে তিরস্কার না করি, কোনোভাবেই যেন তাদের প্রতি কঠিন না হই। তীব্র প্রতিযোগিতা থাকলেও প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট ছিলেন পরীক্ষার্থীরা। রিটার্নটা আল্লাহর রহমতে ভালো হয়েছে, আর যদি এমসিকিউ পার্টটা বলেন কেমিস্ট্রি কিছুটা হার্ড ছিল, বাকি সব আল্লাহর রহমতে ভালো হয়েছে। কোশ্চেন মোটামুটি হার্ড ছিল, এক্সাম মোটামুটি ভালো হয়েছে। এই বছর ফিজিক্স অনেক কঠিন করছে কোশ্চেনটা। প্রায় একই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় কলা অনুষদের ভর্তি পরীক্ষা। এবছর কলা অনুষদের পরীক্ষায় অংশ নিয়েছে ৪৪,০০০ শিক্ষার্থী। প্রতি সিটের বিপরীতে লড়তে হচ্ছে ৫৫ জন শিক্ষার্থীকে। ভর্তিচ্ছুক বেশি হওয়ায় চলতি বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩টি শিফটে পরীক্ষা নেওয়া হয়। নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় আগ্রহী শিক্ষার্থীর সংখ্যা বেশি বলে ধারণা করছে কর্তৃপক্ষ। গতকাল আমাদের দুটো শিফটে পরীক্ষা হয়েছে, দুটো শিফট মিলিয়ে আমাদের উপস্থিতি হচ্ছে ৮৭% বেশি, এবং আজকেও আমরা মনে করছি যে সেরকমই হবে, একটু কম বেশি হতে পারে। তো এই জন্য আমরা খুবই আশাবাদী যে এই প্রক্রিয়ায় আমরা সবাই মেধাবী, তার মধ্যেও যারা আরও বেশি মেধাবী, এই মেধাবী ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে ভর্তি করতে পারবো। পরীক্ষা শেষে প্রশ্নপত্রের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। প্রশ্ন ছিল মোটামুটি ভালো, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যারা পড়ে তাদের জন্য অবশ্যই ভালো কমন পড়ছে, প্রশ্ন তুলনামূলক ভালোই হয়েছে। পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে। আমি 24টা এমসিকিউর ভিতরে 21টা কনফার্ম দাগিয়েছি, আর রিটেনও মোটামুটি ইজি ছিল। 15 দিনের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীতে যুব সম্পৃক্ততা বিষয়ক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা যুব প্ল্যাটফর্ম জবলাইটিকের উদ্যোগে এই কর্মশালায় অংশ নেন। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণদের শ্রমবাজারে অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা। কর্মশালায় আলোচকরা বলেন, যুব সমাজের মতামত এবং অভিজ্ঞতা গণমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পায় না। অনেক সময় এই তরুণদের ভাবনা এবং উদ্যোগ মূলধারার মিডিয়ায় জায়গা পায় না, যা তাদের সমাজ পরিবর্তনের কাজে নিরুৎসাহিত করে। এই কর্মশালা যুব সম্প্রদায়ের কণ্ঠস্বরকে আরো প্রবল করে তুলতে সাংবাদিকদের করণীয় নিয়ে আলোচনা হয়।
কর্মশালায় অংশ নেয় সাংবাদিক এবং যুব প্রতিনিধিরা বলেন এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা তরুণদের জন্য ইতিবাচক পরিবর্তন আনবে। বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রখ্যাত সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। দীর্ঘদিন অসুস্থতার সাথে লড়াই করে না ফেরার দেশে পাড়ি জমালেন প্রবীণ এই শিল্পী। শনিবার স্থানীয় সময় সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে দুই বাংলার সঙ্গীত জগতে নেমে এসেছে শোকের ছায়া। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। ছিল না প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা, তবুও জন্ম দিয়ে গেছেন একের পর এক কালজয়ী গান। আজও অমর তার লেখা আমি বাংলায় গান গাই। এই বাংলায় খুঁজে পাই। সঙ্গীতাঙ্গনে তার পরিচয় একাধারে সুরকার, গীতিকার, সঙ্গীত শিল্পী। জীবনের শেষ দিন পর্যন্ত দুই বাংলার সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা হিসেবেই জ্বলজ্বল করছিলেন প্রতুল মুখোপাধ্যায়। ৮৩ বছরের জীবনের পুরোটাই গানের প্রদীপ হৃদয়ে ধারণ করে রেখেছিলেন প্রতুল মুখোপাধ্যায়। অসুস্থতাও দমাতে পারেনি বর্ষিয়ান এই শিল্পীকে। হাসপাতালের বেডে শুয়ে থেকেও চিকিৎসকদের শুনিয়েছেন বাংলার মায়াভরা পথে হাঁটার গল্প। আমি কি চিরদিন এই বাংলায় খুঁজে পাই। পাথরে পাথরে নাচে আগুন অ্যালবামের মধ্য দিয়ে ১৯৮৮ সালে সঙ্গীতাঙ্গনে অভিষেক হয় কিংবদন্তি এই গায়কের। রেখে গেছেন যেতে হবে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলামের মতো কালজয়ী অ্যালবাম। অপ্রকাশিত সব গান নিয়ে ২০২২ সালে প্রকাশিত হয় প্রতুল মুখোপাধ্যায়ের শেষ অ্যালবাম ভোর। কলা বেচো, কয়লা বেচো, বেচো মটর দানা। কবি আল মাহমুদের লেখা ফেব্রুয়ারির ২১ তারিখে সুর দিয়ে বারবার বাঙালির মন জয় করেছেন প্রবীণ এই শিল্পী। তার সৃষ্টিকর্মই যেন বাংলা ভাষা আর বাঙালির প্রতি প্রেমের বহিঃপ্রকাশ। কিন্তু বাংলার মায়াভরা পথে আর হাঁটবেন না প্রতুল মুখোপাধ্যায়। ভাষার মাসেই থেমে গেল বর্ষিয়ান এই শিল্পীর পথ চলা। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। অনিক রহমান, যমুনা নিউজ। নিশ্চিতভাবে গুণী শিল্পীকে মিস করবে সঙ্গীত জগৎ। এবারে জানাবো প্রবাসের কিছু খবর। বাহরাইনে অনুষ্ঠিত হয়েছে তফসিরুল কোরআন মাহফিল। আল জিয়ানি সেন্টারের উদ্যোগে আয়োজন করা হয়। শুক্রবার জামে ইউসুফ সামি আল জিয়ানি মসজিদে মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মসজিদের প্রতিষ্ঠাতা শাইখ ইউসুফ সামি আল জিয়ানি। শাইখ আল আমিন বিন ইলিয়াসের পরিচালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন শাইখুল হাদিস শাইখ ডক্টর আব্দুর রহমান কাউসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা শাইখ সালাউদ্দিন নদভী, শাইখ ইউসুফ, মাওলানা সাইফুল্লাহ বশির আহমেদ, বাংলাদেশ স্কুল বাহরাইনের শিক্ষক মুসাদ্দিকুল ইসলাম সহ আরও অনেকে। আজকের এই প্রোগ্রামে মূলত আমাদের আল জিয়ানি সেন্টারের যারা ছাত্র আছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং বাহরাইন এবং আন্তর্জাতিক স্কলার এখানে এসে কোরআনের তাফসির করছেন, মাশাআল্লাহ, বয়ান এবং নসিহত করছেন, যা সমস্ত মানুষ যারা ছিল তারা বয়ান শুনে আনন্দিত হয়েছেন এবং আমল করার নিয়ত করছেন। এদিকে পবিত্র শবে বরাত উপলক্ষে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওল্ডহ্যাম সেন্ট্রাল মসজিদের উদ্যোগে আয়োজন করা হয়। এ সময় সেখানে জড়ো হয় হাজারো ধর্মপ্রাণ মুসলমান। পরম করুণাময়ের কাছে ক্ষমা প্রার্থনা এবং অনুগ্রহ লাভের আশায় রাতভর চলে ইবাদত। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরের আয়োজনও করা হয় মসজিদে। ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় বিশেষ এই দিনটি ঘিরে।